বিজেপির প্রার্থী কি হবে করতে করতেই এতদিন চলে গেল। আমরা কি করে আর নমিনেশন দেব? আমরা দেখলাম আমরা নমিনেশন দিচ্ছি, ওনারা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আমাদের নেতা বললেন দরজার বাইরে কেন? বলছে না আপনাদের অনেক লোক, আমরা ভেতরে ঢুকবো না। নজরুল আলী মন্ডল হাত ধরে নিয়ে গিয়ে বললেন আপনি আগে নমিনেশন দেবেন, তারপরে আমরা নমিনেশন দেব। এই জায়গায় দাঁড়িয়ে এত কিছু করার পরেও আমরা দেখলাম বাংলা তো ছেড়ে দিন, সোনারপুর উত্তরের পঞ্চায়েতের অর্ধেক জায়গায় বিরোধীরা নমিনেশন জমা দিতে পারলো না। যেখানে যেখানে নমিনেশন দিল, নির্বাচন হলো, ভোট ফলাফল হলো, বিরোধীদের কুৎসা কিন্তু থামলো না। প্রচার করতে থাকছে যেন তাদের জিতে যাওয়া আসনও নাকি আমরা ছিনতাই করে নিচ্ছি, ছিনিয়ে নিচ্ছি। সারা বাংলায় জুড়ে আপনারা এই খবর দেখেছেন, কিন্তু আমরা চোখের সামনে যেটা দেখেছি, আপনাদের এই গ্রাম পঞ্চায়েতে একজন বিজেপি প্রার্থী, তিনি এই বুথ থেকে আপনাদের অঞ্চল থেকে তিনি জিতেছেন। সারা সোনারপুর উত্তরের প্রত্যেকটা জায়গায় আমরা জিতেছি, কামরাবাদের প্রতিটা জায়গায় জিতেছি। ওই বুথে তিনি সামান্য কয়েকটা ভোটে তিনি জিতেছেন। আমাদের নেতৃত্ব, আমরা সবাই আমরা বলছি এত আমরা জিতেছি, ওই আসনটা কেন আমরা ছাড়বো? আমরা ওটা পুনর্গণনা চাই। পুনর্গণনা হলে ওই আসন জেতা আমাদের কাছে কোনো ব্যাপার ছিল না। জনাব নজরুল আলী মন্ডল বললেন কেন পুনর্গণনা হবে? যে ওই আসনে জিতেছে সেই জিতবে, উনি জিতবেন, উনি থাকবেন, ওনাকে নিয়েই আমরা উন্নয়নের কাজ করব। ওনার যদি মনে হয় উনি আমাদের সাথে থেকে উন্নয়নের কাজ করবেন, ওনাকে দল পরিবর্তন করতে হবে না। আমাদের বিধায়ক আমাদের জেতা সদস্যের পাশে যেমন ভাবে থাকবে, ওই সদস্যের পাশেও তেমন ভাবে থেকে উন্নয়ন করবে। এরকম একজন সাংগঠনিক নেতার বিরুদ্ধে যারা এই অঞ্চলের মাটিতে এসে কুৎসা ছড়িয়ে যায়, তাদেরকে বেঈমান আর গদ্দার ছাড়া কিছু বলা যায় না। দুই ভাই গদ্দার, একজন বাংলার নেত্রীকে মা বলতো, পেছন থেকে ছুরি মেরেছে। একজন সোনারপুরের বিধায়ককে ভগিনী বলতো, পেছন থেকে ছুরি মেরেছে। পেছন থেকে ছুরি মেরে কেউ জিততে পারেনি, কেউ জিততে পারবে না। সেই সাংগঠনিক প্রধান আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি সুভাষিস চক্রবর্তী থেকে শুরু করে শ্রেয়াশিস চক্রবর্তী মহাশয়। এখন আমি অনুরোধ করব আমাদের প্রিয় বিধায়ক মাননীয় ফিরদৌসী বেগম মহাশয়কে আজকের এই জনসভায় ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। নমস্কার। আজকে জানুয়ারি 7 তারিখ, 7ই জানুয়ারি। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। 2024 খুব ভালো সময়। 2024 সবার জীবনে ভালো হোক। 2024 আমরা সবাই মিলে প্রার্থনা করব বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেন বাংলাকে যেভাবে সুন্দরভাবে প্রত্যেকটা মানুষকে ভালো রাখার চেষ্টা করছেন, ঠিক সারা ভারতবর্ষে যেন তিনিও সেই 2024-এ সেই লক্ষ্যে যেন পৌঁছাতে পারেন, ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা মানুষকে ভালো রাখতে পারেন, সেই প্রার্থনা আমরা করব। আজকে কামরাবাদ অঞ্চলে আমাদের একটা সভা, হয়তো এই সময় দাঁড়িয়ে আমরা আপনাদের সামনে এইভাবে মিলিত হতাম না বা এই সভা করতাম না, কিন্তু কিছু কারণবশত যদিও সেই সভা করতে হয়েছে বা আমরা সেই সভা করছি। এখানে কয়েকদিন আগেই একটা সভা হয়েছে, অবশ্যই আমরা তো তার পাল্টা সভা আমাদের করতে হবে। তাই কামরাবাদ অঞ্চলের মানুষ তারা যে কিভাবে আমাদের সঙ্গে থাকেন, কামরাবাদ অঞ্চলের মানুষ প্রতি মুহূর্তে কিভাবে আমাদেরকে সহযোগিতা করেন, এটা আমরা দেখেছি। 2021 যতই ওলটপালট হয়েছে, যেখানেই যাই হোক না কেন, কিন্তু 2021 কামরাবাদের মানুষ বুঝিয়ে দিয়েছেন যতই যাই হয়ে যাক না কেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তারা কোনো কথা বলবে না, কোনো দিকে যাবেন না এবং কোনো রকম ভাবে নিজেদের সেই জায়গা ছাড়বেন না। তাই আমি কামরাবাদ অঞ্চলের প্রত্যেকটা মানুষকে করজোড়ে নিবেদন করি, সবাইকে আমার নমস্কার জানাই, অভিনন্দন জানাই। আপনাদের জন্যই আমাদের সেই শক্তি, আপনাদের জন্যই এই কামরাবাদ অঞ্চলের মানুষের মনে সেই শক্তির জন্য আমরাও সেই শক্তি পাই, আমরাও বল পাই। আমাদেরও সোনারপুর উত্তর বিধানসভা তথা সারা বাংলা জুড়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই 2021-এ অনেক ঘাত প্রতিঘাতকে সামনে রেখে তিনি কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই মনের জোর কিন্তু আপনাদের থেকেই আমরা পেয়েছি। আজকে এখানেই সবাই উপস্থিত হয়েছেন আমাদের দাদা
আমাদের সাংগঠনিক সভাপতি সুভাষিস দা, তিনি প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা উন্নয়ন থেকে শুরু করে এবং সাংগঠনিকভাবে সবসময় তিনি আমাদের সঙ্গে থাকেন এবং সুপরামর্শ দেন। তিনি এখানে উপস্থিত হয়েছেন, বক্তব্য রাখবেন। আমাদের আরেক দাদা এসেছেন পরিবহন মন্ত্রী, তিনি আমাদের স্নেহাশিস দা, তিনিও আমাদের প্রতিটা মুহূর্তে আমাদের যেহেতু রাজ্যের মন্ত্রী, আমরা সবসময় ওনার কাছেও সহযোগিতা পাই। আর যে কোনো প্রোগ্রাম, যে কোনো কাজে, যে কোনো সময় আমরা ডাকলে আমরা দাদাকে পেয়েছি, তিনিও আজকে এখানে উপস্থিত হয়েছেন। এখানে আছেন সোনারপুর উত্তর বিধানসভা সাংগঠনিক ভাবে যিনি দেখেন এবং রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি সিআইসি মেম্বার মাননীয় নজরুল আলী মন্ডল, তিনিও এখানে উপস্থিত হয়েছেন। তার সঙ্গে আমাদের এই অঞ্চলের সভাপতি হারান্দা থেকে শুরু করে আমাদের এই অঞ্চলে আমাদের নতুন যেহেতু বোর্ড হয়েছে, সভাপতি আমরা এখান থেকে নির্বাচিত করেছি সন্দীপ দা, তিনিও এখানে আছেন। এবং আমাদের এই অঞ্চলের প্রধান তথা আরো আমাদের অঞ্চলের প্রধান, উপপ্রধান, সদস্য, সমিতির সদস্য, সমিতির কর্মাধ্যক্ষ এবং আমাদের এই সোনারপুর উত্তর বিধানসভার আরো অনেক নেতৃত্ব, কাউন্সিলররা যারা সঙ্গে আমাদের এই মঞ্চে এসেছেন, উপস্থিত হয়েছেন। এবং আমার সামনে আমার কামরাবাদ অঞ্চলের মানুষ এবং আর যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। নতুন বছর সবার ভালো কাটুক, নতুন বছর আবার জীবনে প্রত্যেকের জীবনে মঙ্গলময় হোক, এই আশা করব। আজকে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 2011-তে যে কথা বলেছিলেন যে বদলা নাই বদল চাই, আপনারা দেখেছেন আমরা 2011 যখন এইসব রাস্তায় এইসব জায়গায় এসেছি বা এই অঞ্চলে যখন এসেছি তখন দেখেছি যে কি অবস্থা ছিল। তা সেই বদলা না নিয়ে বদল করতে করতে আজকে কিন্তু সারা সোনারপুর অঞ্চল একের পর এক উন্নয়ন, প্রত্যেকটা উন্নয়ন যে সময় মতো যে কথা দেওয়া হয়েছিল সেইভাবেই কিন্তু সেই উন্নয়ন হয়েছে এবং সেই উন্নয়ন প্রত্যেকটা মানুষের বাড়ি পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করেছি। তার জন্য দুয়ারের সরকার সেই ক্যাম্পের মাধ্যমেও প্রত্যেকটা মানুষ সেই উন্নয়ন পাচ্ছে। আর পানীয় জলের সমস্যার সমাধানের জন্য আমাদের সেটাও কাজ প্রায় শেষের দিকে, সেটা আপনারা সবাই জানেন। প্রত্যেকটা পঞ্চায়েত, প্রত্যেকটা পৌরসভার ওয়ার্ড, সব জায়গাতেই পরিশুদ্ধ পানীয় জল আমাদের পৌঁছে দেওয়া হবে। সেই দায়িত্ব কিন্তু বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিয়েছিলেন। তিনি বলেছিলেন প্রত্যেক অঞ্চল ধরে ধরে আমাদের সেই পানীয় জলের সমস্যার সমাধান, তার কাজও চলছে। তো উন্নয়ন একদিকে চলছে, আর কুৎসা অপপ্রচার যারা করে তাদের যেহেতু আর কাজ থাকে না, কোনো কথা বলার জায়গা থাকে না, তারা কুৎসা অপপ্রচার করে যায়। আমরা সে কথায় কান দেব না, আপনাদেরকেও দিতে বারণ করবো। কারণ উন্নয়ন করতে হবে, কাজ করতে হবে, বাঁচতে হবে, মানুষকে বাঁচাতে হবে। কোভিড যখন গেল, সেই কোভিডে কিন্তু কারোর কোনো টিকিনাগাল পাওয়া গেল না। কোভিডের সময় মানুষকে বাঁচানোর জন্য দায়িত্ব কিন্তু বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিয়েছিলেন এবং তিনি ওনার দলের সাংগঠনিকভাবে যারা আছেন তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন, বলেছিলেন যে এই সময় দাঁড়িয়ে কেউ বাড়িতে থাকবে না, যতই যাই হোক না কেন নামতে হবে, মানুষের পাশে থাকতে হবে। তার জন্য একটার পর একটা হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন কাজের ফান্ড যাতে করে প্রত্যেকটা মানুষকে ভালো রাখা যায়, সেই জন্য তো তিনি বিভিন্ন সুযোগ সুবিধা সেই সময় করে দিয়েছিলেন। এমনকি বাইরের যারা শ্রমিক এখানে ছিল তাদেরকে বাড়ি পাঠানোরও ব্যবস্থা হয়েছিল। তো একের পর এক উন্নয়ন, একের পর এক মানুষকে ভালো রাখার জন্য চিন্তা ভাবনা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তাই আমরা বলবো যে উন্নয়ন চলছে, উন্নয়ন হবে। যেখানে যে ধরনের কাজ, যেখানে যে ধরনের উন্নয়ন বাংলার মানুষ চায়, সেইভাবেই কিন্তু আমাদের উন্নয়ন হচ্ছে। আজকে এখানে আমাদের সামনে এই যে আমরা যেখানে সভা করছি, এখানে একজনের একটা বেদি তৈরি করা হয়েছে, সেই বেদির উন্মোচন হয়েছে। অটল বিহারী বাজপেয়ী সম্মানীয় আমাদের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, সেটা আমরা সবাই জানি। আমরা ওনার প্রতি শ্রদ্ধা জানাই। উনি সত্যিকারের, আমরা এখন বুঝতে পারছি যে ওই ধরনের মানুষ আর যে অরাজকতা এখন চলছে, সেই তিনি যদি এই সময় থাকতেন, এই সময় দেখতেন তিনি যে কি ভাবতেন, তাই ওই মানুষটা কিন্তু এখন আমাদের প্রয়োজন। আমাদের ভারতবর্ষ জুড়ে কিন্তু এই ধরনের মানুষের চিন্তা ভাবনা, এই ধরনের মানুষকে আমাদের সামনে রাখার দরকার আছে। তো আজকে যখন দাঁড়িয়ে এই অঞ্চল আমাদের যদি কামরাবাদ অঞ্চল শুধু না, সোনারপুর উত্তর বিধানসভার মাঝখানে একটা যদি এই অটল বিহারী বাজপেয়ী ওনার একটা মূর্তি উন্মোচন করেছেন, আমরা ওনার সম্মান জানাই। আমরা চাইব সত্যিকারের ঠিক সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে
যে একটা ভালো মানুষের মূর্তি এখানে লাগানো হয়েছে, যাতে করে তার দিকে ওনার দিকে তাকালে যাদের মনে যে কুচক্র কুপাপ আছে তারা যেন মাইন্ডটা চেঞ্জ হয়, তারাও যেন ওনার মতো ওনার মতাদর্শে বা ওনার মতো করে যেন চলতে পারে, এটা দরকার আছে। সেটাই করে দিয়ে গিয়েছে। আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে আমাদেরও একটা সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে। আমরা ভাবলাম যে আমরা সামনেই 12ই জানুয়ারি আসছে, স্বামী বিবেকানন্দের জন্মদিন, আমরা সেই দিন আমাদের যুব সমাজ, আমাদের আইকন, আমাদের যাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যিনি আমাদেরকে পরামর্শ দিতেন, যুব সমাজকে উদ্বুদ্ধ করতেন, স্বামী বিবেকানন্দ। আমার মনে হয় এখানে আমরা 12 তারিখ একটা কামরাবাদ অঞ্চলের পক্ষ থেকে যেন একটা ওখানে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করা হয়, বসানো হোক। তাহলে এই অঞ্চলে সত্যিকারের এই অঞ্চল খুব সুন্দর অঞ্চল, প্রত্যেকটা মানুষের মন খুব সুন্দর, তারা যেন সেই আদর্শে আদর্শিত হয়ে স্বামী বিবেকানন্দের অনুসরণ করে যেন বাংলার উন্নয়ন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে চাইছেন তাদের ওনার পাশে থেকে সহযোগিতা করতে পারে। তাই একেবারে এই কামরাবাদ অঞ্চলে রাধানগর অটো স্ট্যান্ডের আশেপাশে কোথাও কামরাবাদ অঞ্চল থেকে স্বামী বিবেকানন্দের মূর্তি একটা রাখার দরকার আছে। আমাদের মনে হয়েছে এটা যথাযথ সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি সেটা বলে গেলাম, নিশ্চয়ই কামরাবাদ অঞ্চল সেটা করবে। আর আমাদের সবাইকে যারা এখানে উপস্থিত হয়েছে, আমরা চাইবো আমাদের উন্নয়ন, আমরা চাইবো আমাদের প্রত্যেকটা মানুষের ভালো রাখার জন্য যে ধরনের কাজের প্রয়োজন আমরা কিন্তু সেটাই করব। আমরা কোনো রকম উৎসাহ অপপ্রচার, যারা কাজ করে না, যারা মানুষের খুন ধরতে বসে থাকে, তাদের সেই খুন ধরতে ধরতে তাদের দিন চলে যায়। যারা কাজ করে তাদেরই দোষ আছে। একটা যদি সংসারে আমরা নিজেরাই দেখবেন, প্রত্যেকটা মায়েরা, এখানে অনেক মায়েরা আছে, নিজেরা দেখবেন সংসারে যখন অনেক বড় একটা সংসার হয়, তো সেখানে যখন দেখবেন যে বেশি কাজ করছে তার খুঁতটা ধরার জন্য আরো 3 জন বসে আছে, আর যারা বসে বসে এই কুটকাচালি গুলো করে তাদের কোনো দোষ থাকে না। তো এটাও একটা সংসার। তো এখানে রকমই থাকবে, বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষের বিভিন্ন মতাদর্শে অনেক রকম কিছু হতে পারে। তাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেন সবসময়, যে আমরা জানি যে আমাদের যে জায়গায় যেখানে মানুষের চাহিদা, মানুষের প্রয়োজন, আমরা সেখানেই পৌঁছে যাব। তাই আমাদের যখন যেখানে যেভাবে ডাকবেন, আমরা প্রত্যেকটা মানুষের কাজ, প্রত্যেকটা মানুষের উন্নয়ন সবকিছু নিয়ে আমরা আপনাদের কাছে পৌঁছে যাব। আমাদের কাজ হচ্ছে মানুষকে সেবা করা, মানুষকে সুস্থ করা। মানুষকে যদি আমরা ঠিকঠাক সময় মতো সেই পরিষেবাগুলো পৌঁছে দিতে পারি, তাহলে আমাদের যে প্রতিজ্ঞা, যে প্রতিশ্রুতি আমরা নিই, যে শপথ করি যে মানুষের পাশে সবসময় থাকবো, তাহলে সেটাই আমাদের যথাযথ হবে। তাই সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। সন্ধে হয়ে আসছে, অনেক মানুষ এসেছে, সবাই তো বাড়ি যেতে হবে। আবার চাইবো আমাদের 2 দাদা আছেন, বক্তব্য রাখবেন, আপনারা শুনবেন, তারপরে বাড়ি যাবেন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় বিধায়ক মাননীয় ফিরদৌসী বেগম মহাশয়াকে। তিনি বললেন, আপনারা শুনলেন, এই ভারতবর্ষের বুকে আমরা সেদিনও দেখেছি অটল বিহারী বাজপেয়ীদের মতো প্রধানমন্ত্রী যারা ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন সরকার আসবে, সরকার যাবে, দল হবে, দল ভেঙে যাবে, কিন্তু এই দেশটা থাকবে, এই দেশটাকে রাখতে হবে। আজকে যদি অটল বিহারী বাজপেয়ী বেঁচে থাকতেন আর এই নরেন্দ্র মোদীর এই কাজগুলো দেখতেন, তাহলে সবার প্রথম অটল বিহারী বাজপেয়ী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চোখে চোখ রেখে বলতেন, এই ভারতবর্ষে তোমার মতো মানুষের প্রয়োজন নেই, তোমার মতো মানুষের থাকার কোনো অধিকার নেই। আজকের দিনে দাঁড়িয়ে অটল বিহারী বাজপেয়ী মহাশয়ের মূর্তি এখানে বসেছে, আমরা খুশি। তার মূর্তি এখানে বসেছে, মূর্তি বসেছে, ঠিক আছে, যে হাত দিয়ে বসেছে হাতগুলো ভালো নয়, হাতগুলোকে আমরা পছন্দ করি না, মানুষও পছন্দ করে না। অটল বিহারী বাজপেয়ী বেঁচে থাকলে তিনি বলেই দিতেন যে আমার ছবি, আমার মূর্তি, আর যেই লাগাক না কেন বাবা, তোমাদের মতো গদ্দারের হাত দিয়ে আমার ছবি, আমার মূর্তি আমি বসাতে দেবো না। তিনি নিজে এসে না করে যেতেন। আমাদের বিধায়ক তিনিও প্রতিশ্রুতি দিলেন, এলাকার মানুষের উন্নয়নের জন্য তাদের সামনে কিছু নিদর্শন রাখতে হয়। খেলাম, জামা কাপড় পরলাম, স্কুলে পড়লাম, খেলাধুলা করলাম, ক্লাবে গেলাম, রাজনীতি করলাম, তাতেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে আপনার সামনে একটা আদর্শ নিয়ে চলতে হয়। আর ভারতবর্ষের বুকে স্বামী বিবেকানন্দের থেকে বড় আদর্শ আর অন্য কিছু হতে পারে না। এই স্বামী বিবেকানন্দের মূর্তি এখানে বসবে। কামরাবাদের যুব সমাজ স্বামী বিবেকানন্দকে দেখে কামরাবাদের উন্নয়নের জন্য এগিয়ে আসবে। বেঈমান বিশ্বাসঘাতক হবে না, হবে না, হবে না। তাই এখন আপনাদের সামনে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের প্রিয় মন্ত্রী, মামাটি মানুষের সরকারের
আচ্ছা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার যাদবপুর ডায়মন্ড হারবার সাংগঠনিক শাখার তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং রাজ্যসভার সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনকার সৈনিক, আমাদের প্রিয় নেতা, দক্ষ হাতে যিনি এই জেলাটাকে সামলাচ্ছেন, আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন, মাননীয় শুভাশিস চক্রবর্তী মহাশয়। বন্দে মাতরম। আজকে এই সভায় উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের সম্মানীয় মন্ত্রী, আমার দীর্ঘদিনের সতীর্থ সহযোদ্ধা ভাতৃপ্রতিম স্নেহাশিস চক্রবর্তী। এখানে আছেন আপনাদের প্রিয় বিধায়ক ফিরদৌসী বেগম। এখানে আছেন রাজপুর সোনাপুর পৌরসভার অন্যতম পুর পরিষদ দক্ষ সংগঠক নজরুল আলী মণ্ডল, সঞ্চালক আছেন সমরজিৎ এবং অন্যান্য পঞ্চায়েতের সদস্য, সামনে আমার সতীর্থ সহযোদ্ধা সহকর্মী ও সম্মানীয় অতিথিবৃন্দ। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। গতকাল একটা জায়গায় এসেছিলাম নরেন্দ্রপুরে, সেখানে একটা সামাজিক অনুষ্ঠান করেছিল ফিরদৌসী আর নজরুল। সেখানে লোকেরা বলছিল, দাদা এখানে যতই করুক অপপ্রচার কুৎসা, আমাদের সোনাপুর উত্তরে ফিরদৌসী নজরুলই ভরসা। তা সেখানে কে কি বলে গেল আপনারা কিছু ভাববেন না। আর অটল বিহারী বাজপেয়ী খুব শ্রদ্ধা বিদগ্ধ ব্যক্তিত্ব ছিল, আমার ওনার প্রতি সম্মান আছে। মমতা ব্যানার্জিকে উনি খুব ভালোবাসতেন। আমি নিজে পরখ করেছি যে অটল বিহারী বাজপেয়ী মমতা ব্যানার্জির টালির ঘরে এসেছিলেন, মাসিমাকে প্রণাম করে বলে গেছেন এই টালির ঘরে তুমি কি করে থাকো। সেই অটল বিহারী বাজপেয়ী যদি বেঁচে থাকতেন বলতেন এই বেঈমানদের হাতে আমার মূর্তি আসুক, আমি সুইসাইড করবো তার থেকে আগে। সত্যি কথা বলছি। আমি বলি পশ্চিমবঙ্গের মাটি আন্দোলনের মাটি, এই মাটি রক্ত গর্বা। অনেক মনীষী, অনেক সাহিত্যিক, অনেক কবিকে জন্ম দিয়েছেন, অনেক বিপ্লবীকে জন্ম দিয়েছেন। এই বাংলা অত্যাচারী ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করার পথ প্রদর্শক ছিলেন। এখানে বহু বীর সন্তান আত্মত্যাগ করেছেন। আর সেই বাংলায় বেঈমানদের কোনো জায়গা নেই, বেঈমানদের কোনো জায়গা নেই। তাই আমি বলি আপনি এটা নিয়ে চিন্তা করবেন না। আমি বিশেষ করে নজরুল ফিরদৌসীকে বলবো যে ওরা সারাদিন যেভাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়ায়, যার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ায়, ওদের আর নতুন করে প্রচার করার দরকার নেই। কারণ আমি মনে করি যে অমর হতে হলে অমৃত পান করার দরকার নেই, কর্মকাণ্ডই যথেষ্ট। কালি যে বলে গেছেন তার বিরুদ্ধে আমি বলবো না, কেন স্নেহাশিস বলবে। স্নেহাশিস না প্রচার বিমুখ। সিঙ্গুর আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তার মধ্যে একজন অন্যতম। ওর জন্য একবার হাততালি দিন। ও প্রচার করে দাঁড়ায় না। ও তখন তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল হুগলি জেলা, খুব অল্প বয়স। সেই সময় সিঙ্গুদাদের নেতৃত্ব দিয়েছিল। কখনো বলেনি আমার জন্য দিদি ক্ষমতায় এসছে। আরে মেদিনীপুরে কটা সিট, দক্ষিণ চব্বিশ 31টা বিধানসভায় 30টা বিধানসভা আমরা জিতিয়েছি, 4টে লোকসভায় লক্ষাধিক ভোটে জিতিয়েছি। ও বলছে ও নাকি ক্ষমতায় এসছে। আমি শুধু আপনাদের কাছে বলি, শেষ কথা বলে যাই, যে ওদের কথায় কর্ণপাত করবেন না। বন থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে বন তুলে আনা যায় না। ওদের স্বভাব চরিত্র পাল্টাবে না। তাই আমি বলি সোনাপুর উত্তরের মানুষ ফিরদৌসী বেগম এবং নজরুলের নেতৃত্বে যেভাবে লড়াই করছে, যেভাবে উন্নয়ন করছে, আপনারা চালিয়ে যান। আমি আপনাদের পাশে থাকবো, এই অঙ্গীকার করে গেলাম। আর 2024-এ দক্ষিণ চব্বিশ পরগনায় একটা লোকসভায় লক্ষাধিক ভোটে নিচে যেতে আমি সভাপতি পদ থেকে ত্যাগ করে চলে যাবো। আমি পদ ত্যাগ করে যাবো। আমি এই কথা আপনাদের কাছে আজকে অঙ্গীকার করে গেলাম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় পরিবহন দপ্তরের মন্ত্রী। এবং আমি বলি যে আমাদের দলে যে কজন যুক্তিগ্রাহ্য যে বক্তব্য রাখে তার মধ্যে অন্যতম হচ্ছে স্নেহাশিস চক্রবর্তী। আমি ওকে বলার জন্য আহ্বান করছি। নমস্কার। এটা ঠিক আছে? নমস্কার। আজকে কামরাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেস আয়োজিত এই সভা, সেই সভায় আমার আগে বক্তব্য রাখলেন আপনাদের এই জেলার দক্ষিণ 24 পরগনা জেলার সভাপতি, মাননীয় সাংসদ, এবং আমি যখন হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলাম প্রায় 9 বছর, সেই সময় শুভাশিস দা রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিল।
ওনাদের নেতৃত্বে আমি দল করেছি, যুব সংগঠন করেছি। সুভাষিসদা বক্তব্য রাখলেন আপনাদের সকলের প্রিয় বিধায়ক এবং আমাদেরও ভীষণ প্রিয় ফিরদৌসী বেগম, অত্যন্ত কাজের মানুষ, তিনি বক্তব্য রেখেছেন। কামরাবাদ অঞ্চল সভাপতি রয়েছেন এবং রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির সিআইসি অত্যন্ত দক্ষ সংগঠক নজরুল আলী মন্ডল উপস্থিত রয়েছেন। অনেক কর্মীদের নিয়ে তিনি এসেছেন, আমি দেখলাম এবং অনেক কথাও শুনলাম যে দক্ষভাবে সংগঠন পরিচালনা করছেন। আছেন আরো অঞ্চলের, খেয়াদা অঞ্চল আছে না, ওয়ানের সভাপতি এবং জনপ্রতিনিধিরা রয়েছেন, পঞ্চায়েতের প্রধান রয়েছেন এবং আপনারা সকলে রয়েছেন। এই যে আপনারা সকলে রয়েছেন, আমি দেখছিলাম যে খুব অল্প সময়ের নোটিশে যখনই তৃণমূল কংগ্রেস কোনো সভা করে তখনই সেই সভায় উপচে পড়ে ভিড়। ও কোহিনুর আছে আমাদের ছাত্র নেতা এবং ও বলবে আমার পরে, তখনই আপনারা সবাই চলে আসেন। আচ্ছা, এই যে মঞ্চটা আছে, এই মঞ্চে বড় বড় পদ কতজনের আছে? ধরুন আমি একজন মন্ত্রী, সুভাষিসদা একজন সাংসদ, ফিরদৌসী বেগম একজন এমএলএ, এখানে প্রধান আছেন হয়তো কয়েকজন, সিআইসি আছেন নজরুল বাবু। এইরকম বড় পদ তৃণমূল কংগ্রেস করে পেয়েছে কতজন আছে? 10 জন, 15 জন, 20 জন, 25 জন, এই তো। কিন্তু এই সবাই এসছেন এত মানুষ, এই যে এত মানুষ এসছেন, যখনই সভা ডাকা হয় আপনারা চলে আসেন। তাদের কিন্তু সবার এই বড় বড় পদ নেই, কিন্তু আপনারা চলে আসেন। কেন আসেন? কারণ আপনারা দিদিকে ভালোবাসেন, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন বলেই তৃণমূল কংগ্রেসের যে কোনো সভায় আপনারা চলে আসেন। একটা রাস্তায় একটি বাচ্চাকে নিয়ে 2 মহিলার লড়াই হচ্ছে। 2 মহিলাই দাবি করছে বাচ্চাটির মা তিনি। অনেক লোক জড়ো হয়ে গেছে এবং সাধারণ লোক বুঝতে পারছে না এই বাচ্চার আসল মাকে। তখন সেই বাচ্চাটি এবং 2 মহিলাকে নিয়ে সেই সাধারণ মানুষরা গেল রাজার কাছে, গিয়ে বলে, রাজামশাই আপনি বিচার করে দিন, এই বাচ্চার আসল মাকে আমরা বুঝতে পারছি না। রাজা এক মহিলাকে যখন জিজ্ঞেস করছে যে হ্যাঁ ওই বাচ্চার মাকে, সেই মহিলা বলছে, রাজামশাই আমি ওর মা। রাজামশাই যখন আরেকজন মহিলাকে জিজ্ঞেস করছে যে হ্যাঁ ওই বাচ্চার মাকে, তখন সেই মহিলা বলছে, না না রাজামশাই আমি ওর মা। রাজা পড়ে গেল সমস্যায়। ডাকা হলো রাজপুত্রকে। রাজপুত্র এসে বিধান দিল, যেহেতু বিচার করা যাচ্ছে না আসল মাকে, তাই তলোয়ার দিয়ে এই বাচ্চাটাকে সমান 2টো টুকরো করে 2 মহিলাকে ভাগ করে দেওয়া হোক। যখন সেপাই এসে সেই বাচ্চাটাকে তলোয়ার দিয়ে 2 টুকরো করতে যাবে, তখন ওই 2 মহিলার মধ্যে একজন মহিলা হাও হাও করে কেঁদে উঠে বলল, না না রাজামশাই আমার বাচ্চা চাই না, কিন্তু ওকে মারবেন না। আমার বাচ্চা চাই না, কিন্তু ওকে মারবেন না। আমরা বুঝতে পারলাম আসল মা হচ্ছে উনি, যিনি নিজের অধিকার ত্যাগ করেও বাচ্চাটিকে বাঁচিয়ে রাখতে চান। ঠিক তেমন হচ্ছে আপনারা। যখনই দলের লড়াইয়ের সময় হয়, যখনই নির্বাচন আসে, তখন কি পেলেন কি পেলেন না বিচার না করে প্রকৃত মায়ের মতো প্রথম রাস্তায় নামেন এর দেয়ালে জোড়া ফুলের প্রতীকটা আঁকে। তাই আপনাদের আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। অনেক মায়েরা এসছেন এখানে, তাদেরও আমার শ্রদ্ধা এবং ভালোবাসা মিলে। এই কামারদা অঞ্চলেও খুন হয়ে গেছে, আমি শুনছিলাম 2 জন শিক্ষক সিপিএম এর আমলে খুন হয়েছে। সারা বাংলা জুড়ে সিপিএম এর অত্যাচার 34 বছর ধরে আমরা দেখেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেখানেই মানুষ অত্যাচারিত হয়েছে, খুন হয়েছে, তিনি ছুটে গেছেন এবং লড়াই করেছেন, প্রতিবাদ জানিয়েছেন। সিপিএম পার্টি 34 বছর ছিল, বামফ্রন্ট ছিল, কিন্তু উন্নয়ন ছিল না। বাংলার গ্রামগঞ্জে যখনই প্রতিবাদ করতে শুরু করলো মানুষ, তখন সিপিএম কি করেছিল? সিপিএম তার ক্যাডারদের হাতে লাঠি তুলে দিয়েছিল, পিস্তল তুলে দিয়েছিল, বোমা তুলে দিয়েছিল ওই প্রতিবাদগুলোকে দমন করার জন্য। তাই
একটার পর একটা গণহত্যা সংগঠিত হয়েছিল এই বাংলার বুকে। বীরভূমের নানুরে 10 জন মানুষকে খুন করলো সিপিএম এর কর্মীরা। বর্তমানে সাইবেরি হত্যাকাণ্ডের কথা আমরা জানি, একই পরিবারের সবাইকে খুন করলো সিপিএম। আজকে নেতাই দিবস বোধহয় কালকে হয়েছে, আজকে মেদিনীপুরের নেতাইয়ে, মেদিনীপুরের ছোট আঙ্গারিয়ায় 10 জন 11 জন মানুষকে গুলি করে সাধারণ মানুষকে খুন করেছিল সিপিএম পার্টি। এবং এই কামারদা অঞ্চল বলুন, সারা বাংলার বিভিন্ন জায়গায় খুন করে মানুষের সেই প্রতিবাদের ভাষাকে স্তব্ধ করার চেষ্টা করেছিল সিপিএম পার্টি। আমরাও ক্ষমতায় আছি 12 বছর। মমতা বন্দ্যোপাধ্যায় তার ডেভেলপমেন্টের মাধ্যমে, অজস্র প্রকল্পের মাধ্যমে বাংলার 100% মানুষের কাছে সরকারি ব্যবস্থার মাধ্যমে নানা পরিষেবা পৌঁছে দিয়েছেন। তবুও কোথাও কোথাও মানুষের মনে যদি কোনো যন্ত্রণা হয়, যদি কোনো ক্ষোভ হয়, আমরা কি করেছি? আমরা তৃণমূল কংগ্রেস কি কারো হাতে লাঠি তুলে দিয়েছি? না। সরকি তুলে দিয়েছি? না। আমরা তৃণমূল কংগ্রেসের হাতে বোমা তুলে দিয়েছি, পিস্তল তুলে দিয়েছি? না। মমতা বন্দ্যোপাধ্যায় বিডিও এবং এসডিও কে গ্রামে পাঠিয়ে দুয়ারে সরকার করেছে। যার যা প্রয়োজন আছে সেখানে এসে যাতে পূরণ হয়ে যায়, মানুষের যন্ত্রণা থেকে যেন মানুষ মুক্তি পায়। তৃণমূল কংগ্রেস দিদিকে বলো প্রোগ্রাম করেছে। তৃণমূল কংগ্রেস কর্মীদের হাতে খাতা এবং পেন দিয়ে বলেছে যে বিভিন্ন বাড়িতে গিয়ে তাদের কি পাওনা গন্ডা আছে, কি পায়নি, কি যন্ত্রণা আছে, কি ক্ষোভ আছে, এটা খাতায় লিখে সরাসরি দলের কাছে পাঠাতে হবে এবং দল সেগুলো আবার সরকারের মাধ্যমে পূরণ করবে। এটাই পার্থক্য। 3টি কারণে আমাদের সরকার ভারতবর্ষের যে কোনো সরকারের থেকে স্বতন্ত্রতা দাবি করতে পারে। 1, প্রতিশ্রুতি রক্ষা করা। স্বাধীনতার পর যতদিন গিয়েছে রাজনৈতিক দলগুলোর মান কমে গিয়েছে, সাধারণ মানুষের রাজনৈতিক দলের ওপরে বিশ্বাস অনেকটা তলানিতে এসে দাঁড়িয়েছে এই ভারতবর্ষের বুকে। কারণ ভোটের আগে যে কথা বলে দল, ভোটের পরে তা ভুলে যায়, সেগুলো রক্ষা করে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? মমতা বন্দ্যোপাধ্যায় 11 ক্ষমতায় আসার আগে যা যা ম্যানিফেস্টো আকারে, ইস্তাহার আকারে যতগুলি প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম বাংলার মানুষকে, দিদি মুখ্যমন্ত্রী হয়ে 1, 2, 3, 4 করে 100% তা বাস্তবে রূপায়িত করে দিয়েছে। 16 সালের আগে দিদি যা বলেছেন 16 সালের পরে তা রূপায়িত করেছেন। 21 সালের আগে দিদি যা বলেছেন 21 সালের পরে সবটাই রূপায়িত করে দিয়েছেন। প্রতিশ্রুতি রক্ষায় তৃণমূল কংগ্রেস স্বতন্ত্র ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দল থেকে। দ্বিতীয়, যে দিদি যা কিছু করেছেন সার্বজনীন করেছেন, সার্বিক করেছেন। যতগুলি প্রকল্প আছে সেই প্রকল্পের সুবিধে জাতি, ধর্ম, বর্ণ, এমনকি রাজনীতির রং না দেখে প্রতিটি মানুষ পাবে। লক্ষ্মীর ভান্ডার আমরা প্রায় 2 কোটি মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার দেয় এই সরকার। সেখানে কি দিদি দেখেন কে বিজেপি করেছে, কে সিপিএম কে ভোট দিয়েছে, কে কংগ্রেসের মিছিলে হেঁটেছে? না, দিদি ওসব দেখেন না। 68 লক্ষ মেয়েরা ক্লাস 8-এ উঠলে কন্যাশ্রী স্কলারশিপ পায়। এখানে কোন হাই স্কুল থাকলে তৃণমূল কংগ্রেসের কোন নেতা বা কর্মী কি ক্ষমতা আছে যে সেই স্কুলের প্রধান শিক্ষককে গিয়ে বলেন, মাস্টারমশাই ক্লাস 9-এ পড়ে ওই মেয়েটির বাবা বিজেপি করে কিংবা সিপিএম এর মিছিলে হেঁটেছে, ও যেন কন্যাশ্রী স্কলারশিপ না পায়? না, দিদি এ অধিকার আমাদের কাউকে দেননি। দিদি বলেছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। দিদি যা কিছু করেছেন সবার জন্য করেছেন। আজকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 67টার উপরে প্রকল্পের মাধ্যমে মানুষের খাদ্য, মানুষের বাসস্থান, তার চিকিৎসা, তার শিক্ষার সুবন্দোবস্ত করেছেন। আজকে সিপিএম এর একটা ব্রিগেড সমাবেশ হচ্ছে, বেশ কিছু ইয়াং ছেলে মেয়ে সিপিএম এর মিছিল করছে, মিটিং করছে। তারা তো সিপিএম এর 34 বছরের কালো দিনগুলো পার করেনি। তাদের বাবারা, তাদের দাদুরা কি করে গিয়েছে বাংলার বুকে তারা সেসব জানে না। আজকে ব্রিগেডে হচ্ছে। আমরা যখন কলেজে পড়তাম তখন এসএফআই এর ছেলেরা, ডিআইএফ এর ছেলেরা দেয়ালে বড় বড় করে লিখতো, লাল কালি দিয়ে লিখতো, সবার জন্য খাদ্য চাই,
সবার জন্য চিকিৎসা চাই, সবার জন্য শিক্ষা চাই, তখন ভাবতাম যে এত দারিদ্র্যের একটা দেশ, এত কোটি মানুষের বাস একটা দেশে, সেখানে একটা সরকার কেমন করে বিনা পয়সায় সবাইকে বিনা পয়সায় খাদ্য দেবে, চিকিৎসা দেবে, শিক্ষা দেবে। সেদিন ভাবতাম সিপিএম 34 বছর ছিল, তাদের সেই স্বপ্নগুলো ওই লাল কালি দেয়ালের মধ্যেই থেকে গেল। সিপিএম এর সময় অনাহারে মৃত্যু, আমলাশোলের ঘটনা ঘটতেই থেকেছে, সবাই খাদ্য পায়নি। সিপিএম এর সময় হাসপাতাল গুলোতে চিকিৎসা পায়নি মানুষ। সিপিএম এর ওই দেয়াল লিখনগুলো তাদের বক্তৃতায় থেকে গিয়েছিল, তত্ত্বের মধ্যে থেকে গিয়েছিল, তারা কিন্তু বাস্তবে রূপায়িত করতে পারেনি। তাদের স্বপ্নগুলো 34 বছরেও রূপায়িত করতে পারেনি। কিন্তু 2011 সালের পর ওই স্বপ্নগুলোকে যিনি বাস্তবের মাটিতে রূপায়িত করলেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দেখিয়ে দিলেন যদি সদিচ্ছা থাকে তাহলে একটা সরকার সবাইকে বিনা পয়সায় খাদ্য দিতে পারে। আমরা 8,84,00,000 রেশন কার্ড হোল্ডারকে বিনা পয়সায় খাদ্য দিচ্ছি। আবার যেত সিপিএম এর সময় যে আমি রেশন দোকানে যাব, আমার যেটুকু রেশন পাবো চাল গম, তার জন্য আমার পয়সা দিতে হবে না। না, সিপিএম এর সময় আমরা কেউ স্বপ্নে এগুলো কল্পনা করতে পারতাম না। দিদি করে দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ, এটা করা যায়। কারণ দিদির আর তিনি যা করে করছেন সবার জন্য করেছেন। মুখ দেখে কাউকে বঞ্চিত করা যায় না, মুখ দেখে কাউকে পাইয়েও দেওয়া যায় না। এটা হচ্ছে দ্বিতীয় স্বতন্ত্রতা। তৃতীয় স্বতন্ত্রতা হচ্ছে দিদি যা কিছু করলেন শেষ পর্যন্ত মানুষটা পাচ্ছে কিনা এটা নিশ্চিত করার জন্য দিদি কি করলেন, দুয়ারে সরকার। একেবারে বিডিওদের নামিয়ে দেওয়া হলো পঞ্চায়েতে, ক্যাম্প করে সাধারণ মানুষকে আহ্বান করা হলো যে আপনি আসুন, এসে আপনার যা কিছু অপূরণীয় আছে আপনি ফর্ম ফিল আপ করুন, আপনি সেটা দ্রুত পেয়ে যাবেন। আপনাকে বিডিও অফিসে ছুটতে হবে না, বিএলআর অফিসে ছুটতে হবে না, এসডি অফিসে ছুটতে হবে না। দিদি নিশ্চিত করে দিলেন যে কোনো মানুষ বঞ্চিত হবে না। এই 3টে কারণে এই সরকার ভারতবর্ষের যে কোনো সরকারের থেকে স্বতন্ত্র। কারণ আমাদের লক্ষ্য হচ্ছে মানুষ। দিদি আমাদের এটা শিখিয়েছে। আমি বিভিন্ন জায়গায় বলে থাকি যে 2021 সালে যে বিধানসভা নির্বাচন হলো, সেই বিধানসভা নির্বাচনে শান্তিপুর বলে একটি বিধানসভা আছে নদিয়ায়, সেই শান্তিপুর বিধানসভায় বিজেপি জিতেছিল এবং সেই বিজেপির এমএলএ পরবর্তীকালে মারা গেলেন কিছুদিনের মধ্যে। সেখানে একটা বাই ইলেকশন হলো। সেই বাই ইলেকশনে দিদি প্রার্থী করলেন, তৃণমূল কংগ্রেস প্রার্থী করলো ব্রজকিশোর গোস্বামী নামে একটি ইয়াং ছেলেকে। এই 35-36 বছরের একটি ইয়াং ছেলে, ফিরদৌসী ওরা আমরা জানি, আমাদের খুব ভালো বন্ধু। তো সেই ব্রজকিশোর হচ্ছে সেখানকার একটা নামকরা হিন্দু পরিবারের ছেলে। ওরা রাজনীতি করে না। ভারত বাংলার যে নবজাগরণের কাল, তখন হিন্দু ধর্মের সংস্কারের কাজ ওদের পরিবার করেছিল। সেই ব্রজকিশোরকে দিদি প্রার্থী করলেন। ব্রজকিশোর বিপুল ভোটে জিতে গেলেন সেই উপনির্বাচন। জিতে যাওয়ার পর প্রথম একটা সভা করেছিল, একটা ছোট সভা, একটা বস্ত্রদানের সভা। সেখানে ব্রজ আমাকে বলল যে দাদা যদি আপনি একটু আসেন। আমি গিয়েছিলাম সেখানে। গিয়ে সেই সভা শেষ হওয়ার পর আমি ব্রজকিশোরদের বাড়িতে গেলাম। ওদের বাড়িতে রাধা গোবিন্দর মূর্তি আছে এবং এই রাসের সময় প্রচুর মানুষ, সেলিব্রিটিরা ওদের বাড়িতে যায়। ওদের বাড়িতে গেলাম, সেখানে চা খাচ্ছি। সেখানে ব্রজকিশোরের বাবা আছে, মা আছে, পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছে। তখন ব্রজকিশোর আমাকে বলছে, দাদা জানেন যেদিন কাউন্টিং হলো, যেদিন আমি জিতে গেলাম, তখন মমতা দি আমাকে ফোন করলেন। আমি তো আপ্লুত হয়ে গেলাম যে দিদি আমাকে ফোন করেছে। দিদি আমাকে ফোন করে অভিনন্দন জানালেন, কনগ্রাচুলেশন জানালেন। আমি তখন দিদিকে বললাম, দিদি আমি তো কোনোদিন রাজনীতি করিনি, আপনি আমাকে আজকে যে কোনো একটা পরামর্শ দিন, যে কোনো একটা নির্দেশ দিন, যেটা আমার চলার পথের পাথেও হবে। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ব্রজকিশোরকে কি বলেছিলেন? বলেছিলেন, ব্রজ তুমি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যে মানুষটিকে প্রথম দেখবে, সেই মানুষটিকেই জিজ্ঞেস করবে আপনি কি এই সরকারি সুযোগ সুবিধাগুলো পেয়েছেন? যদি না পেয়ে থাকে তাহলে তুমি তাকে পাইয়ে দিও, এটাই তোমার কাজ। এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি কিন্তু একবারও বলেননি যে ব্রজ তুমি যে মানুষটিকে দেখবে তাকে আগে জিজ্ঞেস করো সে কোন ধর্মের, কোন জাতের, কাকে ভোট দিয়েছে, কার মিছিলে হেঁটেছে, তারপর তুমি ঠিক করো যে তুমি তাকে কিছু দেবে কি দেবে না। দিদি বলেছেন সবার উপরে মানুষ সত্য,
তাহার উপরে নয়, আমরা সেই তৃণমূল কংগ্রেস করি। তাই তৃণমূল কংগ্রেস 2011 সাল থেকে যত ভোট হয়েছে প্রতিটি ভোটে তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছে, মানুষের সমর্থন বেড়েছে। আমরা 2011-তে ভোট পেয়েছিলাম 2,30 লক্ষ, 16-তে ভোট পেলাম 2,45 লক্ষ, 19-এ ভোট পেলাম 2,47 লক্ষ, 21-এ ভোট পেলাম 2,88 লক্ষ, ক্রমশ বাড়ছে। তো আমরা এই যে সমর্থন বাড়ছে কারণ মানুষ তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মধ্যে রয়েছে। তাই যে কোনো নির্বাচন যখন হয়, তখন নির্বাচনে যখন বিরোধীরা হেরে যায় তখন মিডিয়াতে বসে বসে সুজন চক্রবর্তীরা বলেন, এই তো মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রকে শেষ করে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা জুড়ে দখলদারি চালাচ্ছে। তো আমি বললাম, হ্যাঁ দিদি তো দখলদারি চালাচ্ছে বাংলা জুড়ে, মমতা বন্দ্যোপাধ্যায় দখলদারি চালাচ্ছে বাংলা জুড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে দখলদারি নিয়েছে বাংলার মানুষের হৃদয়ের দখলদারি, মনের দখলদারি। তাই বিরোধীরা নির্বাচনে জিততে পারে না। আজকে বাংলায় আমরা কথা দিয়েছিলাম মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত করব, আমরা সেই মায়ের কথা বলেছি। বিখ্যাত ছোট গল্পকার ম্যাক্সিম গোর্কির মাদার বলে একটি উপন্যাস আছে। সেই গল্পে স্ত্রী তার স্বামীকে বলছে, তুমি আমাকে বেশি ভালোবাসো না, তোমার মাকে বেশি ভালোবাসো। স্বামী বলছে, কেন আমি তোমাকে বেশি ভালোবাসি? স্ত্রী স্বামীর একটা তলোয়ার তুলে দিয়ে বলে, এই নাও তলোয়ার, এই তলোয়ার দিয়ে মায়ের বন্ধুটা কেটে ফেলো, তাহলে প্রমাণ হবে তুমি তোমার মায়ের থেকে আমাকে বেশি ভালোবাসো। স্ত্রীকে খুশি করতে গিয়ে স্বামী তলোয়ার দিয়ে মায়ের মুন্ডুটা কেটে ফেলে। সেই কাটা মুন্ডু যখন গড়িয়ে গড়িয়ে যায় আর স্বামী ঘর থেকে ছুটে বেরোতে গিয়ে যখন চৌকাটে হোঁচট খায়, তখন ওই মায়ের কাটা মুন্ডু থেকে একটা কথাই বেরিয়ে আসে, বাবা তোর লাগেনি তো? আমরা কিন্তু এই মায়ের কথা বলেছি। আমার একমাত্র সন্তান অঞ্জিশ, ওরা চেনে তাকে, খুব ছোটবেলায় 5 বছর বয়স, প্রচন্ড দুরন্ত, যখন খুব শীত, লেপের বাইরে বিছানা থেকে বেরোতে ইচ্ছা করে না, ওই সকালবেলায় ওই বাচ্চা বিছানায় থাকতে চাইতো না, দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে পড়তো গরম জামা ছাড়াই। তখন যিনি নিজের শরীরের চাদরটা খুলে নিয়ে ওই বাচ্চার শরীরে জড়িয়ে দিয়ে পেছনে একটা গিট মেরে দিত। আমি জিজ্ঞেস করতাম, হ্যাঁ গো তোমার ঠান্ডা লাগে না? হাসি মুখে উত্তর করতো, না না ও কিছু নয়। আমরা কিন্তু এই মায়ের কথা বলেছি। মা যেমন তার সন্তানকে প্রতিপালন করেন মমত্ব দিয়ে, ভালোবাসা দিয়ে, তেমনি আমাদের এই জন্মভূমি, আমাদের এই কর্মভূমিও আমাদের সেভাবে প্রতিপালন করেন। সেই জন্মভূমির প্রতি, সেই জন্মভূমির উপরে যত মানব গোষ্ঠী আছে, সকলের প্রতি আমাদের সরকারের দায়বদ্ধতা আছে বলেই আমরা এই সরকারের নাম দিয়েছি মা মাটি মানুষের সরকার। তাকে চোখের মনির মতো রক্ষা করতে হবে। আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন দিদি স্লোগান শিখিয়েছিল, আমরা স্লোগান কি দিতাম? লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, সেই লড়াইয়ের এক আওয়াজ বন্দে মাতরম। আমরা বলতাম লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। সেই লড়াই করতে করতে বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছে তৃণমূল কংগ্রেস। তাই আজকে আমাদের স্লোগান কি হবে? স্লোগান হবে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে পেয়েছি যা, লড়াই করেই রাখবো তা। আমাদের লড়াই করে আমাদের অধিকারকে বজায় রাখতে হবে। আজকে বাংলায় সহ্য হচ্ছে না বিরোধী দল। সিপিএম তো শূন্যে পরিণত হয়ে গেছে, তার সমস্ত ভোট 19-এর লোকসভায় বিজেপিকে হস্তান্তর করে পরের যাত্রা ভঙ্গ করতে গিয়ে নিজের নাক কেটেছে সিপিএম পার্টি। আজকে সিপিএম পার্টি হয়ে গেছে শূন্য। আর বিজেপি 21-এর ভোটের আগে কি করেছিল আপনারা তো জানেন। 21-এর ভোটের আগে প্রধানমন্ত্রী এলো, স্বরাষ্ট্রমন্ত্রী হলো, বিজেপির বড় বড় মুখ্যমন্ত্রীরা এলো, কেন্দ্রীয় মন্ত্রীরা এলো, এসে এই আমাদের নিউ টাউনে একটা 5 তারা হোটেল বুক করে সেখানে ঘাটি গেড়ে বসে হেলিকপ্টারে করে সারা বাংলা জুড়ে অজস্র মিটিং করে এমন একটা আবহাওয়া তৈরি করেছিল 21-এর নির্বাচনের আগে যেন বিজেপি ক্ষমতায় চলে আসবে, দিদি আর জিততে পারবে না। 1000 কোটি টাকা খরচা করলো নির্বাচনে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের নামে কুৎসা করলো, অপপ্রচার করলো, সোশ্যাল মিডিয়ায় মিথ্যে ভিডিও তৈরি করে ভাইরাল করলো, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করলো।
যতগুলো কলা কৌশল আছে একটা নির্বাচনের সবটা প্রয়োগ করে ভারতবর্ষের বিজেপির যত শক্তি আছে এই বাংলায় প্রয়োগ করে তারা এমন একটা আবহাওয়া, এমন একটা পারসেপশন ক্রিয়েট করেছিল যে এবার বোধহয় বিজেপি ক্ষমতায় আসবে। আমাদের অনেকে ভয় পেয়ে গেল, অনেকে ভয় পেয়ে গিয়ে বিজেপিতে চলে গেল। এখানেও একজন চলে গেছে। তো একজন পশ্চিমবঙ্গে তৃণমূলের সব থেকে বেশি ভয় পেয়েছিল, বেশি ভয় পেয়ে রাতারাতি বাক্স গুছিয়ে ব্যাগ গুছিয়ে বিজেপিতে চলে গেল বাঁচার জন্য, যে বিজেপি ক্ষমতায় আসবে। তার নাম কি? শুভেন্দু অধিকারী। চলে গেল। লাস্ট মিটিং করছেন অমিত শাহ 21 নির্বাচনের আগে এই বাংলায়। কি বললেন? বললেন 200 আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে, দিদি আর জিতবে না। বললেন আপকে বার 200 পার। মনে আছে বিখ্যাত উক্তি, আপকে বার 200 পার। আমাদের অনেকে, আমাদের গ্রাউন্ড লেভেলে অনেকে ভয় পেয়ে গিয়ে পাঁচিলের উপরে উঠে বসে রইল, যে জিতবে সেদিকেই ড্রাইভ দেবে। কিন্তু বাংলার মানুষ 21 নির্বাচনের দিন এই সোনারপুরের মানুষ, এই জেলার মানুষ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, সারা বাংলার সাধারণ মানুষ 21 সেই নির্বাচনের দিন ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে জোড়া ফুলের বোতামটা টিপতে টিপতে বলেছিল, অমিত জি আপকে বার 200 পার নয়, আপকে বার 200 মে হার। 200 সিটে বিজেপিকে হারিয়ে এই বাংলার দায়িত্ব তুলে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কত ভোটে পেয়েছি জানেন? 2,88,00,000 ভোট। স্বাধীনতার পর একক দল হিসেবে পশ্চিম বাংলার বুকে আগে কোনোদিন কোন রাজনৈতিক দল এত ভোট পায়নি যেটা আমরা 21 পেয়েছি। 2,88,00,000 ভোট। আমরা 60 লক্ষ ভোটের ব্যবধানে বিজেপিকে পরাজিত করেছি। শাসক দলের সাথে বিরোধী দলের এত ভোটের পার্থক্য স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে আগে কোনোদিনও হয়নি। তার মানে যত আমাদের পশ্চিম বাংলার কৃষ্টি সংস্কৃতিকে আক্রমণ করেছে বিজেপি, যত দিদির নামে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করেছে বিজেপি, তত বাংলার সাধারণ মানুষ সংঘবদ্ধ হয়ে, জোটবদ্ধ হয়ে বিজেপিকে পরাজিত করেছে এবং এই বাংলার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছে। আমাদের শক্তি বেড়েছে, তাই দল বলছে আরো মাথা নত করে মানুষের কাছে পৌঁছতে হবে। তাই আর বিজেপি কি করছে? বিজেপি যেহেতু হেরে গেছে 21, তাই 100 দিনের কাজ বন্ধ, আবাস যোজনার কাজ বন্ধ, রাত দিন সুকান্ত মজুমদার, এই শুভেন্দু অধিকারীরা যারা সেখানে মিটিং করতে আসেন, তারা রাত দিন দিল্লিতে গিয়ে অমিত শাহ পা ধরে, নরেন্দ্র মোদীর পা ধরে বারবার বলছে যে পশ্চিমবঙ্গে যেন 100 দিনের কাজ এর টাকা দেওয়া যাবে না, আবাস যোজনার টাকা দেওয়া যাবে না। ভাবতে পারেন বিরোধী দল এটা। মমতা বন্দ্যোপাধ্যায় তো বিরোধী দল, আমরা ছিলাম বামফ্রন্টের সময়। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হয়েছিলেন এবং রেলমন্ত্রী হয়ে তিনি যে রেল বাজেট করেছিলেন, দিদি তো সেদিন ভাবতে পারতেন যে বিধানসভা ভোটগুলো হয় 2001 সাল, 2006 সাল, এখানে বামফ্রন্টকে জিতিয়ে দেয় মানুষ, আমরা ভোটে ভোট পাই না, আমি রেলমন্ত্রী হয়েছি, তাহলে আমি এই পশ্চিমবঙ্গের মানুষের যেহেতু ভোট দেয় না, আমি বাংলাকে কিছু দেব না, আমি যা কিছু করব সব মধ্যপ্রদেশে করব, মহারাষ্ট্রে করব, গুজরাটে করব। দিদি তো ভাবতে পারতেন না, দিদি তা করেননি। সেই রেল বাজেটে সারা বাংলা জুড়ে আপনাদের নিশ্চয়ই মনে আছে অজস্র রেল লাইন, ফ্রেট করিডর, নতুন নতুন ট্রেন দিদি ভরিয়ে দিয়েছিলেন বাংলাকে। তিনি তখন ভাবেননি যে আমি রাজ্য বিধানসভা নির্বাচনে হেরে যাই এখানে, কারণ দিদি বাংলার মানুষকে ভালোবাসতেন, এই বাংলাকে ভালোবাসেন, তাই তিনি সেটা করেছিলেন। আর আজকে বিরোধী দল ভোটে হেরে গেছে বলে বাংলার মানুষকে পেটে মারতে হবে, ভাতে মারতে হবে, তাই চক্রান্ত করে। 100 দিনের কাজে ভারতবর্ষে 4 বার 38 কোটি, 39 কোটি, 40 কোটি শ্রম দিবস তৈরি করে এই পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে প্রথম হয়েছে। 2,56,00,000 জব কার্ড হোল্ডার এখানে, 99.68% আধার কার্ডের সাথে জব কার্ডের লিঙ্ক হয়ে গেছে। সেই রাজ্যে 100 দিনের কাজ বন্ধ 2 বছর। আমরা 11,36,000 বাড়ির তালিকা 2 বছর দিয়ে রেখেছি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, টাকা আটকে রেখেছে যে না বাংলাকে দেয়া যাবে না, ওরা আমাদের ভোট দেয় না, অতএব বাংলাকে ঘর দেব না, খাদ্য দেব না, বাংলাকে মিড ডে মিল বন্ধ করার চক্রান্ত করব। এই হচ্ছে পশ্চিমবঙ্গে বিরোধী দলের চরিত্র, এদের বুঝে নিতে হবে।
এরা এখন কি করবে? গীতা পাঠ করছে। এরা খালি ওই মানুষকে ধর্ম, মানুষের মধ্যে বিভেদ তৈরি করা, মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া, এইভাবে এরা ভোটে জিততে চায়। এরা উন্নয়ন চায় না, এরা উন্নয়ন করে না। তাই নরেন্দ্র মোদী 2014 সালের আগে যা যা বলেছিলেন একটা প্রতিশ্রুতি রাখেননি। আমি প্রথমেই বলছিলাম 2 কোটি বেকারের চাকরি দেবো, রাখলেন না। কালো টাকা ফিরিয়ে আনবো, করলেন না। 15 লক্ষ টাকা করে মানুষ পেয়ে যাবে, দিলেন না। কিছু কথা রাখেন না। কিন্তু ভোট যখনই আসে তখন এমন স্বপ্ন দেখাতে শুরু করেন দেশের মানুষকে, এমন স্বপ্নের মায়াজাল বুনতে শুরু করেন, দেশের মানুষের মধ্যে একটা ইলিউশন তৈরি করেন, একটা মায়াজাল তৈরি করেন। ঠিক একটা গান আছে না, এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে, মনের এক গোপন কথা তোমায় বলতে চাই। এটা হচ্ছে ভোটের আগে নরেন্দ্র মোদীর কথা। আর ভোটের পরে যখন দেশের মানুষ বলে শুনতে চাই, তখন নরেন্দ্র মোদী বলেন এরপরে আর গানের কথা মনে নাই। ভোটের পরে গানের কথা মনে থাকে না। শুধু প্রতারণা দেশের মানুষকে, এবং কঠিন কঠিন আইন। আমাদের দীর্ঘদিনের আইপিসি, সিআরপিসি অ্যাক্ট পরিবর্তন করে ন্যায় সংহিতার নামে নতুন আইন নিয়ে এসেছে, এবং এত ভয়ঙ্কর আইন যে মানুষের প্রতিবাদের ভাষা থাকবে না। একজনের নামে এফআইআর হলে তার বিচার করে কে? কোর্ট বিচার করে, সাক্ষী প্রমাণ দিয়ে কোর্ট বিচার করে সে দোষী না নির্দোষ। পুলিশ তাকে ম্যাক্সিমাম 14 দিন আটকে রাখতে পারতো তার হেফাজতে, এটা ছিল আইনে। আর ন্যায় সংহিতা দিয়েছে কত জানেন? পুলিশ 90 দিন আটকে রাখতে পারবে একজনকে। তার মানে যারা বিরোধী হবে, এই বিজেপি রাষ্ট্রীয় শক্তি, তার পুলিশ তাকে গ্রেফতার করে আটকে রেখে তারপরে টর্চার করার অধিকার নিয়ে নিচ্ছে। তাই আগামী লোকসভা নির্বাচনে সর্বোচ্চ বিজেপিকে পরাজিত করতে হবে, বিজেপিকে হারিয়ে দিতে হবে। বিজেপিকে উৎখাত 24-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা নরেন্দ্র মোদীকে টেনে নামাবো, এবং আমাদের অধিকারের টাকা, আমাদের বাংলার মানুষের ট্যাক্সের টাকা তুলে নিয়ে যায়, তাই দিয়ে কেন্দ্রীয় প্রকল্প চলে, সেই টাকা ওরা আটকে রেখেছে। এই অধিকারের টাকা যদি ছিনিয়ে নিতে হয়, তাহলে 24-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত আপনাদের করতেই হবে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। আমার বক্তব্য আমি শেষ করব, অনেকক্ষণ হয়ে গেল। আমরা করোনার মধ্যে দিয়ে অনেক দিন কাটিয়েছি। সেই করোনার সময় আমরা কি করতাম? একটা জীবাণু চলে এলো, সেই জীবাণু আমাদের শরীরে ঢুকে পড়ে আমাদের অসুস্থ করে দিচ্ছিল। আমরা কিন্তু সেই জীবাণুটাকে চোখে দেখতে পাচ্ছিলাম না, আমরা শত্রুকে চোখে দেখতে পাচ্ছিলাম না। চাণক্য বলেছেন, শত্রুকে যদি চোখে না দেখা যায়, তাহলে যুদ্ধের কৌশল হচ্ছে নিজেকে আড়ালে পাঠিয়ে দেওয়া। আমরা তাই নিজেরাই নিজেদের আড়ালে পাঠিয়েছিলাম। কি করেছিলাম তখন? মাস্ক দিয়ে, রুমাল দিয়ে আমরা নিজেদের মুখ বন্ধ করে রাখতাম, আমরা নাক বন্ধ করে রাখতাম, যাতে অচেনা অজানা জীবাণুটা আমাদের শরীরে ঢুকতে না পারে। তেমনি আপনাদের পাড়াতেও ওইরকম করোনার মতো সিপিএম বিজেপির কিছু জীবাণু আছে, বাড়ির সামনে এলে দরজাটা বন্ধ রাখবেন যাতে ঢুকতে না পারে। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রিয় মন্ত্রী অসাধারণ বক্তব্য রাখলেন তিনি আমাদের মাঝে। আর 5 মিনিট আমাদের এই মিটিং চলবে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি এবং আমাদের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনুর মজুমদার। তারপর একটি নৃত্যানুষ্ঠান, জাতীয় সঙ্গীত, তারপর আমরা শেষ করব। কেউ কোথাও যাবেন না। ধন্যবাদ। আমার ছোট ভাই, আমার রাজ্য কমিটির সহকর্মী, ভাতৃপ্রতিম সমর্জিত, মঞ্চে উপস্থিত দুজন নেতা, একজন আমাদের অত্যন্ত প্রিয়, আমার এই জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি, রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী সুভাষিস চক্রবর্তী মহাশয়, উপস্থিত আরেকজন যিনি রাজ্যের মন্ত্রী, দলের মুখপাত্র, এবং নিশ্চিত রূপে আমি বলতে পারি আমাদের মতো তৃণমূল ছাত্র পরিষদ অঞ্জিষ্ণু স্নেহাশিসদার ছেলে আমাদের সঙ্গে, আমাদের অনেক ছোট হলেও আমাদের সঙ্গে একসাথে থাকে, কিন্তু স্নেহাশিস চক্রবর্তী এমন একজন মানুষ যার কাছে আমি এখনো পর্যন্ত যখন যেরকম যা চেয়েছি কোনোদিন এইরকম মাথা হয়নি, সবসময় এরকম হয়েছে। আমি একটা ছোট্ট গল্প বলবো। আমার জেলার দায়িত্ব ছিল বর্ধমান, পূর্ব বর্ধমান। আমি বলেছিলাম
28 আগস্ট আমাকে এইভাবে বাসের ভাড়া এটা দেবো, বাকিটা তোমাকে দিয়ে দিতে হবে, তোমাকে বাকিটা দিয়ে দিতে হবে শুধু একটা জেলার জন্য, বাকি জেলাকে চুপি চুপি রেখে। এটা অবশ্য সমরজিৎরা প্রচুর রাগ করেছিল আমার উপর, প্রচুর রাগ করেছিল, খবরটা পরে জানাজানি হয়েছে। কিন্তু এমন একজন মানুষ একবারের জন্য বলেনি যে তুই এসছিস আমি একটা জেলা এভাবে করে দিতে পারবো না। তিনি বলেছিলেন ঠিক আছে আমি দেখে নেব, এবং কথার কথা কমিটমেন্ট তিনি রেখেছেন। আমি ওনার বাড়িতে জগদ্ধাত্রী পুজোয় গেছিলাম, একটা মানুষ এত সুন্দর করে সবাইকে আপন করে নিতে পারে একজন মন্ত্রী আমি জানতাম। মঞ্চে উপস্থিত আরো একজন আমাদের নজরুল দা, আমাকে খুব ছোট বয়সে, মানে এখানে এখানে ভাবি আছে, ভাবির ভাইস চেয়ারম্যান ইন ইলেকশন 2009, আমার তখন থেকে সোনারপুর উত্তরে আসা, এবং তারপর 2011 থেকে আজ পর্যন্ত আমি হাফ সোনারপুর উত্তর পরিবার হয়েই গেছি মোটামুটি। ভাবি আছে, নজরুলদা, আমাদের পিন্টুদা থেকে শুরু করে আগত সব নির্বাচিত প্রতিনিধি এবং অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি। আমি হাওড়া থেকে, আমি আসছিলাম একটু দূর থেকে, তা হাওড়া থেকে আসার পথে আমি দুটো রাস্তা হয়, একটা হচ্ছে হাওড়া ব্রিজ যেটা আমাকে ময়দান ব্রিগেড হয়ে আসতে হবে, আরেকটা হচ্ছে পিটিএস এর সামনে দিয়ে চিড়িয়াখানা হয়ে মা ধরতে হবে। তাই ভাবলাম সিপিএম এর ব্রিগেড, সিপিএম এর ব্রিগেড প্রচুর ভিড় হবে, তা আমি পিটিএস এর সামনে দিয়েই যাই। জীবনে এরকম মুরগি হয়নি, সিপিএম এর ব্রিগেডের চেয়ে পিটিএস এর চিড়িয়াখানার সামনে ভিড় বেশি। তারপর আমি ভাবলাম যে সত্যিই তো শহরে দুটো জিনিস হচ্ছে একসাথে। রবিবারের দুপুরে আপনি বিনে পয়সায় সার্কাস দেখতে পারবেন, আর কোথায় 50 টাকা দেয় নিয়ে চিড়িয়াখানা দেখতে পারবেন। তো কিছু মানুষ ওদিকে গেছে, কিছু মানুষ 50 টাকা খরচা করেছে। একটা দল আজকে 7ই জানুয়ারি নেতাইতে ফুল্লরা মন্ডলের বাড়ি থেকে, কোনো এক নেতার বাড়ি থেকে হাত কামান বেরিয়েছিল, হাত কামান। ফুল্লরা মন্ডলের বাড়ি থেকে, বাড়ির বারান্দা থেকে টিপ করে গুলি মেরেছিল গ্রামের লোকেদের। গ্রামের লোকেদের হাতে কোনো অস্ত্র ছিল না। সেই নেতাইতে নিরস্ত্র গ্রামের মানুষের বুকে গুলি করেছিল এই সিপিএম, এই মোহাম্মদ সেলিমরা আজকে বক্তৃতা করে ইনসাফ চাইছে। আজকে বাংলার মানুষ ইনসাফ চাইতে চাইতে 34 বছরের পার্টিকে আলুর চোখলায় পরিণত করে এনেছে, এটাই তাদের ইনসাফ হয়েছে। আমি জানি, আমি সুভাষিস দা এখানে খুব অবাক হয়ে বললেন, আমি খুব অবাকই হলাম। সুভাষিস দা বললেন তার জেলায় দুটো লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস লক্ষাধিক ভোটে জিতবেন। এটা জিতবেন এই জেলা। সুভাষিস দা দীর্ঘদিন রাজনীতি করছে এই জেলায়। গতবার যাদবপুরে আমরা জিতেছিলাম, আমি খুব ভুল না করলে 2,95,239, আর ডায়মন্ড হারবার জিতেছিলাম 3,20,000। তো প্রায় 6 লক্ষ ভোট, 2 লোকসভায় 14 বিধানসভায় এই জেলা আমাদের 6 লক্ষ ভোটে জিতিয়েছিল, 6 লক্ষ। আর একটা লোকসভায় সিপিএম 6 লক্ষ ভোট পায় না। কোন লোকসভা নেই গোটা জেলা মেলায় সিপিএম 6 লক্ষ ভোট পায়নি। তাদের ভোটটা দিয়ে গেছে বিজেপিকে। এই যে আপনারা এখানে সামনে বসে আছেন, 100 দিনের কাজ করে বলছে টাকা চুরি করেছে তৃণমূল, নাকি চুরি করেছে। তৃণমূল কি চুরি করেছে? বলছে টাকা চুরি করেছে। কিভাবে চুরি করবে? আমি দিল্লিতে ছিলাম, আমাদের এখানে এমএলএ সাহেব ছিলেন, এমএলএ ম্যাডাম ছিলেন, আমাদের সুভাষিস দাও ছিলেন, আমাদের স্নেহাশিস দাও ওখানে আমাদের বি.আর. আম্বেদকর ভবনে ছিলেন। আমরা নোট করছিলাম, সমর্জিত আমাদের সঙ্গে কাটিয়েছে 3 দিন দিল্লিতে। আমরা নোট করছিলাম যে জব কার্ডের সঙ্গে আধার কার্ডের নাম্বার আছে। বলছে হ্যাঁ জব কার্ডের সঙ্গে আধার কার্ডের নাম্বার আছে। তাহলে জব কার্ড আছে, আধার কার্ড আছে, আধার কার্ডে বায়োমেট্রিক মানে আঙ্গুলের ছাপ আছে। তাহলে আধার কার্ড আছে, আধার কার্ড বানায় কে? মমতা ব্যানার্জির সরকার বানায়। আধার কার্ড বানায় দিল্লি মোদীর সরকার। তাহলে আধার কার্ডে আঙ্গুলের ছাপ দেখে কে? মোদীর সরকার। আঙ্গুলের ছাপের সঙ্গে ভেরিফিকেশন জব কার্ডে করেছে কে? মোদীর সরকার। আর টাকা চুরি তৃণমূল করে দিল। শুভেন্দু অধিকারী অ্যান্ড কোম্পানি
বাংলার মানুষকে এত বোকা ভেবো না। জ্বালায় টাকা দিচ্ছে না, জ্বালায়। আমি দেখেছি 7.5 2.5 জ্যোতিষশাস্ত্র অনেকে বিশ্বাস করে, আমিও করি। 2019 সালে আমাদের এক শনি ছিল দলের, শনি। 2019 সালে শনিটাকে প্লেন ট্রেন করে চাপিয়ে মালা পরিয়ে দিল্লিতে নিয়ে গিয়ে, ও দিল্লিতে না খড়গপুরে বোধহয়, হাঁটু ছুঁয়ে জয়েন করিয়েছিল বিজেপি। 2019 সালে 121টা বিধানসভায় জিতেছিল বিজেপি। তারপর থেকে ওই শনি বিজেপিতে যাওয়ার পর বিজেপি আজও নামছে 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 নামছে। আপনারা জানতে পারবেন, এখানে যারা ভাইরা আছে ফোনে গুগল করলে জানতে পারবেন হিমালয় কত উঁচু, জানতে পারবেন মারিয়ানা ট্রেঞ্চ কত নিচে। একটু কষ্ট করে জানতে পারলে জানতেও পারবেন যে 1 লিটার দুধে কত গ্রাম সোনা থাকে, কিন্তু কেউ গুগল করে জানতে পারবেন না বিজেপির এখন কত এমএলএ আছে। সব হাওয়া। 100 দিনের কাজের টাকা নিয়ে নেবে, আবাসের টাকা নিয়ে নেবে। আরে টাকাটা কার? আপনি সাবান কিনছেন, আপনি তেল কিনছেন, আপনি সোনা দানা কিনছেন, আপনি জামা কিনছেন, কাপড় কিনছেন, জিএসটি ট্যাক্স দিচ্ছেন। সেই ট্যাক্সের টাকা, আপনার হকের টাকা, আপনার প্রাপ্য টাকা আপনাদের চোর বলে নিয়ে নিচ্ছে। আর এখানে এসে বড় বড় বাতালা মারছে। সোনারপুরের মাটিতে আমি অদ্ভুত দেখেছি, সবাই পাশ করা স্টুডেন্ট ভর্তি করা হয়, পাশ করা স্টুডেন্ট। স্নেহাশিসদা অত্যন্ত শিক্ষিত মানুষ, স্নেহাশিসদার ছেলেও অত্যন্ত শিক্ষিত। আমাদের কিছু স্কুল ছিল জানেন তো, যে বড় স্কুল, সে বড় স্কুল থেকে যত ফেলটু মাল থাকতো সেই ফেলটু মালগুলোকে পাশের ছোট একটা স্কুল জোর জবরদস্ত করে ডেকে নিয়ে ভর্তি করা। আমি অবাক হই যে ভারতীয় জনতা পার্টি, যে পার্টিটা নিজেকে ভারতবর্ষ না সারা পৃথিবী সব থেকে বড় পার্টি বলে, সে পার্টিটা খুঁজে খুঁজে তৃণমূলের যত পচা মাল আছে, তৃণমূলও খুঁজে পাবে না, সব পচা মালকে নিয়ে গিয়ে দাঁড় করে পোস্টারে লাগিয়ে দিয়েছে। মানে আমি বুঝি এটা পাগলও তো নিজের ভালো বোঝে রে, তোরা বুঝিস না? যে লোকটাকে নিজের বাড়ির বউ পর্যন্ত ভোট দেবে না, তাকে তোরা ইলেকশনে টিকিট দিস? পাড়ার লোক ছেড়ে দাও, বাড়ির বউ জানে না সে বিজেপি করে, সে বিজেপির নেতা। বিজেপি মিটিং করে, আমি তো এখানে দেখছি সাধারণ মানুষরা বসে আছে, রাজ্যের মন্ত্রী বসে আছেন। মঞ্চে তো আমি একটাও অন্য কিছু দেখছি না। বিজেপির এক নেতা বলেছেন, বিজেপির রাজ্যের টপ নেতারা আসলে কি হয়, বলে নিজের ওয়ার্ডে 40 জন লোক নিয়ে ঘোরে। একজন তিনি, 31 জন তার সিকিউরিটি, আর 8 জন লোকাল লোক 100 দিনের কাজের টাকা পাচ্ছে না কেন করে দাবি করতে এসছে। আর কেউ নেই। আমি অঞ্চলের মানুষের কাছে বলি, যারা 100 দিনের কাজের টাকা পাচ্ছেন না, আবাস যোজনার টাকা পাচ্ছেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আন্দোলন হয়েছিল, আমরা দিল্লিতে গেছি, দরকার পড়লে আমরা আবার দিল্লিতে যাব। কিন্তু 100 দিনের কাজের টাকা হয় ছিনিয়ে আনবো, নয় বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখছেন তো, বলেছিল they have paid back their own coins। আজকে শুক্রবার করে মমতা দিকে ডাক্তার নিয়ে যেতে হচ্ছে পাম অ্যাভিনিউতে। বাংলার মানুষ ছাড়েনি। যারা সেদিন খুন করেছিল, বলেছিল ইটের বদলে পাটকেল মেরেছি, আজকে 2% গিয়ে ঠেকেছে। 100 দিনের কাজের টাকা দিতে হবে, নয়তো প্রতি শুক্রবার আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পাম অ্যাভিনিউ নয়, ডাক্তার নিয়ে আহমেদাবাদে, গুজরাটে যেতে হবে। আমি আপনাদের কাছে বলবো, বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি লেটে এসেছি এবং সত্যি এটা লজ্জা যে রাজ্যের মাননীয় মন্ত্রী 1 ঘন্টা আগে পৌঁছে গেছে, রাজ্যসভার সাংসদ আগে পৌঁছে গেছে, তারপর আমি ঢুকেছি। তৃণমূল ছাত্র পরিষদের লোকের কাজ ছিল চেয়ারটা পাতা এসে, আমরা সেটা করিনি। এটা আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। শুধু আমি বলবো আপনাদের সবাইকে, লোকসভা নির্বাচন আসছে, এই সিপিএম, আর এই তো এখান থেকে একটু বেরোলে একটা আইএসএফ
এটা ভাবতে পারে এটা আইএসএফ এর নেতা, সে নাকি মুসলমানদের হেভি দরদি, মানে মানে মন খুললে হৃদয় ছিঁড়লে মুসলমানদের জন্য ব্যথা বেরিয়ে আসছে। সে বলছে তোমার প্রিয় নেতা কে ভাই? ইন্টারভিউতে বলছে আমার প্রিয় নেতার নাম শুভেন্দু অধিকারী। তলায় মালের সেটিং, মালের সেটিং। তো কালো টাকা ফেরাবে কোথায়? কালো টাকা তো মেহুল চোকসি, নীরব মোদি, ললিত মোদি নিয়ে চলে গেছে। আর সেই কালো টাকার সেটিং এর তলায় তলায় হচ্ছে হিন্দু মুসলমানের ভাগাভাগি করে, মুসলমান ভোট কাটিয়ে এই করে বিজেপিকে জিতিয়ে দেওয়ার চক্রান্ত হয়েছিল। বলেছিল আপকে বার 200 পার, হয়ে গেছে আপকে বার ঝাড়গ্রামের বর্ডারের ওই পার। এরা বলেছে ক্যালকুলেশন, এটা বিজেপির মুখপাত্রকে টিভিতে জিজ্ঞেস করেছিলাম যে ভাই বলছো তোমরা এবার তো 35টা পাবে, তো বড় তো কোন 7টা পাবে না? সে আমাকে বললো, আমি তার নাম নিচ্ছি না, সে আমাকে বললো ভুল বলেছে। বলছে 35টা বিজেপি অমিত শাহ বাড়িতে প্রতি বাড়িতে গিয়ে গিয়ে যদি 1 বাটি করে সোনা দেয়, তাও 35টা আসন বিজেপি এখানে পশ্চিমবাংলায় জিততে পারবে না। বরং তুমি আমাকে বলতে পারো কোন 7টা আমাদের জেতার চান্স আছে, আমি সেইটুক বলতে পারি। কোন 35টা জীবনে বিজেপি নরেন্দ্র মোদী প্রতি বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর বিজেপির ভোটার স্লিপ দিলেও জিততে পারবে না, এই 35টা আসনের আমি লিস্ট তোমাকে দিয়ে দিচ্ছি। এরা চমকাবে, এরা ধমকাবে, আপনাদের টাকা নিয়ে নেবে, ইডি সিবিআই করবে, আপনাদের ভোটের ব্যালটের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। আমি শেষ করব আপনাদের একটাই আবেদন রেখে, এই মায়েরা বসে আছেন, দাদারা বসে আছেন, আসুন একজোট হয়ে 2011 সালে যেভাবে সিপিএম কে আমরা বাংলা ছাড়া করেছিলাম, আজকে সেই সিপিএম হালে পানি পায় না। 2024 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যাপ্টেন্সিতে আমাদের এই নেতৃত্ব আছেন স্নেহাশিস দা, সুভাষিস দা এবং নিশ্চিত রূপে আপনাদের বিধায়িকা এবং নজরুল দা আপনাদের এই বিধানসভার মুখ্য সংগঠক, তার নেতৃত্বে আমরা সবাই, ছাত্ররাও থাকবো, যুবরাও থাকবে, সবাই মিলে 11 রিপিট 24-এ হবে। যেভাবে সিপিএম কে তুলে উকড়ে নির্মূল করে দিয়েছি, ভারতবর্ষের মুখে বিজেপিকেও আমরা তুলে, এবং শুধু বিজেপি নয়, বিজেপির